আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আমার জীবনের ১ মাসের খুব ভয়ংকর একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। সময় হবে ১ মাসের অভিজ্ঞতা। অভিজ্ঞতাটা হচ্ছে লিবিয়া শহরের। আমি আসি গেম দেওয়ার জন্য লিবিয়াতে প্রায় ২ মাস। ৩ মাস আগে। তারপর এক জায়গায় থাকতেছি অনেকদিন যাবৎ ২ মাস ধরে। ওখান থেকে গেম দেওয়ার সময় আসছে। গেম দেব। হঠাৎ দুপুরবেলা খেয়ে শুয়ে আছি। হঠাৎ একসময় বলতেছে যে, "তাড়াতাড়ি রেডি হ, গেম দেব।" তারপর সবাই তাড়াতাড়ি রেডি হলাম। রেডি হয়ে তারপর থেকে শুরু হলো আমার জীবনের সবচেয়ে ভয়ংকর সময়গুলো। তারপর গাড়ি আসলো প্রাইভেট কারের মতো। সম্ভবত ৬ জন বসতে পারে গাড়ির মধ্যে। গাড়িতে আমাদের ১৬ জনকে তোলা হলো। গাড়ির মধ্যে ১৬ জন ছিলাম। ১৬ এমনভাবে ভরা হলো ১৬ জনকে যে ফালানো মানে শ্বাস ফালানোর মতন সিস্টেম ছিল না। তারপরে গাড়ি প্রায় ১ ঘন্টা চলছে। এবার গিয়ে আবার আরেক ভদ্র করে নিয়ে রাখলো। ওইখানে ধাপে, ধাপে লোক আসতেছে। আস্তে, আস্তে প্রায় ১৩৫ জন। তারপর দেখি ১৬৫ জন। তারপর আমাদের এই ১৬৫ জন নিয়ে হাঁটতে, হাঁটতে প্রায় ১০ কিলোমিটার হাঁটছি। আমরা রাত ৯টা বাজে হাঁটা শুরু করেছি। ভোর ৩টা পর্যন্ত হাঁটলাম। হাঁটতে, হাঁটতে এটা এই সেই রাস্তা দিয়ে হাঁটা না। এটা ছিল পাহাড়ে উপর থেকে নিচে নামা, পাহাড়ে ওঠা, তারপর পাথরের উপর দিয়ে হাঁটা, বালুর উপর দিয়ে হাঁটা, ছোট, ছোট গর্ত এরকম হাঁটতে, হাঁটতে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। শ্বাস ফেলতে পারি না। পিপাসায় আমাদের কাছে পানি ছিল না, পিপাসায় শেষ ছিলাম। তারপরে এভাবে হাঁটতে, হাঁটতে গেলাম। তারপর গিয়ে দেখলাম আমার দালাল আমাদের বলেছিল বড় একটা ভোট দিব, অনেক মানুষ। অনেক খুশি। তারপর সাগর পাড় গেলাম। হাঁটতে, হাঁটতে ৫ ঘন্টা যেতে। তারপর সাগর পাড় গিয়ে দেখি হাওয়ার বোট। ৩টা হাওয়ার বোট ওগুলা হাওয়া করতেছে। তারপর আর কি দেখে মনটা ভেঙে গেল। এত দূর হেঁটে আসলাম। খুশিতে সবকিছু শেষ। কি করবো এখন আর ফিরে যাওয়ার মতো কোনো মুড নেই। যে আমরা এখান থেকে চলে যাব, চলে যাওয়ার কোনো মুড নেই। শরীরে এমন শক্তি নাই। তারপর বসলাম অনেকক্ষণ ওইখানে পাথরে ওরা হাওয়া গুলো। তারপর এই হাওয়ার বোটে আমরা তেল তুললাম, হাওয়া দিল, সবাইকে সিরিয়াল ধরে বসলাম। তারপর হঠাৎ করে বলতেছে গেম হবে না, আমাদের নিয়ে রাখলো এক গুহাতে। প্রাচীন কালে মানে বইয়েতে সমাজ বইয়ে বা ইয়ের বইয়ে প্রাচীন কালের কিছু জিনিস দেখতাম যে গুহার মধ্যে মানুষ বসবাস করে, কিভাবে গুহা। এটা আমারও একটা ইয়ে ছিল যে গুহাতে থাকলে কেমন লাগে, কি হয় গুহাতে থাকলে। তারপর এই অভিজ্ঞতাটা অর্জন করলাম। তারপর গুহার মধ্যে ১৬৫ জন। আমরা যে ওই যে বিকাল বেলা খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি। সারা রাত গেল গুহাতে, সারাদিন ওইখানে খাবার দিয়েছিল, খেজুর দিয়েছিল, এখানে সুদানি আর মিশরি ছিল। আমরাও শেষ মাথায় ছিলাম গুহার। ওইখানে খাবার পৌঁছার আগে তারা ঝগড়াঝাটি করে খাবার শেষ করে ফেলতো। তারপর মানে তাদের কাছে খাবারটা ওইখানে আস্তে, আস্তে শেষ। আমরা খাবার পেতাম না। তারপর আর কি কষ্ট করে সারাদিন কাটালাম। গরম প্লাস মাটিতে আরো অনেক কিছু। জীবন তো আর চলেই না। দুর্বল হয়ে গেছে সবাই। তারপর সন্ধ্যা
যখন অন্ধকার নামলো তারপর সবাইকে বের করলো গুহা থেকে বের করলো, ভাবছি গেম হবে, কিন্তু না। তারপর দিকে আবার উল্টো দিকে হাঁটা শুরু করলো। উল্টো দিকে হাঁটতে হাঁটতে আমরা অনেকজন, কেউই হাঁটতে পারতেছে না। প্রথম দিন এই তো হাঁটা, অনেকদিন বসে থেকে তারপর হাঁটলাম, পা লড়তেছে না, এই লড়তেছে না, সে লড়তেছে না। অনেক এই নিয়ে আবার খাওয়ার নাই, পিপাসায় শেষ, পিপাসার কারণে। তারপর কি করব, সামনে একজন লিবিয়ান, মাঝখানে একজন, পেছনে একজন। পেছনে যিনি, যারা পেছনে থাকে পাথর দিয়ে দিয়ে ঢিল মারে, মানে পেছনে করা যাবে না। তখন ভাবছি আমাদের যেভাবে হাঁটতে হবে, নাহলে চলবে না। এই না হেঁটে এখানে থাকা যাবে না, লিবি অনেক মারধর করে। তারপর আর কি হাঁটলাম, এই হাঁটলাম যে নিজের শরীরের শক্তি দিয়ে হাঁটতে পারিনি, মনের জোর দিয়ে হেঁটেছি। মনের মধ্যে একটা জোর ছিল যে আমাকে ওইখানে যেতে হবে, না হলে আমি এখানে থাকতে পারবো না। যেভাবে হোক আমাকে যেতে হবে, হাঁটতে হবে। এই মনের সবকিছু, শরীরের শক্তি ছেড়ে মনের জোর দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আবার এই 5-6 ঘন্টায় আবার গন্তব্যে পৌঁছাইলাম। পৌঁছে অনেকক্ষণ, গন্তব্যে এত সহজ না। পাথর, হাঁটলে অন্ধকারের মধ্যে পাথরেও লাথি খাই, লাথি খেয়ে ধাপা ধাপ পড়ে যায়, কিছু করার নাই, পড়তে হয়। আর কি কষ্ট, এটা বলে বোঝানো যাবে না। এখন হয়তো হাসতেছি, তখন মন এতটা শক্তিশালী ছিল যে এটা কিছু না, হাঁটতেই হবে। আর হাঁটা এরকম না, তিনটা প্যান্ট পরেছি, তিনটা গেঞ্জি পরেছি, তারপর একটা বড় জ্যাকেট আছে, অনেক কিছু এই নিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে গন্তব্যে পৌঁছাইলাম। তারপর গন্তব্যে পৌঁছেছি না, গন্তব্যের আগে এক জায়গায় সবাইকে শোয়াইছি রাস্তার পাশে। তারপর এক এক করে গাড়ি আসছে, আমাদের এক গাড়ি আসছে, গাড়ির মধ্যে তুলেছে 21 জন। একটার উপর, একজনের উপর 3 জন বসাইছে, শোয়াইছে গাড়ির মধ্যে। যেমন আম, কাঁঠাল গাড়ির মধ্যে স্টক করে না, এরকম ভাবে আমাদেরকে গাড়ির মধ্যে রাখছে। এই গাড়ির মধ্যে রেখে তারপর আসলাম। নামার সময় দেখি আমাদের পা, মানে পা আর চলে না, এমন এক অবস্থায় হইলাম, মানে এই পা দিয়ে হাঁটতে পারি না। তারপর আমাদের নিয়ে রাখলো এক গ্যারেজে। ওইখানে আমরা ছিলাম বাঙালি 16 জন, আর 3 জন ছিল মার্সি। তারপর ওইখানে রেখে চেয়ার যে ছিল মাটির মধ্যে, আমরা শুয়ে গেছি। আমাদের আর পক্ষে সম্ভব না, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। তারপর বললাম যে, তিনি আমাদের সাথে কিছুজন ছিল, তারা আরবি পারে, মানে আরবি ভাষা বলতে পারে। ওরা বললো, ভাই আমরা পানি, আমাদেরকে পানি এনে দিন যেভাবে হোক। ওরা লিবি মানুষ, পানি এনে দিছে। পানি খেয়ে বমি করার অবস্থা। কারণ পানি ছিল, কিন্তু পানি নাকে ধরে খাইতে হয়েছে। নাকে ধরে পানি, কেন? পানিতে গন্ধ করতেছে, মানে এই পানিগুলো খাওয়াইতো ওই দেশের ওই বেড়া ছাগল যে পারে মরুভূমির মধ্যে, বেড়া ছাগল অথবা ওট, এগুলা যে পালন করে, তাদেরকে এরকম পানি খাওয়াইতো। এই পানিগুলি আমাদের দিয়েছে খাওয়ার জন্য। তো কিছু করার নেই, উপায় নেই, আমাদের কাছে কোনো পানি নাই, কোনো কিছু নাই, আমাদের অবশ্যই খাইতে হবে। তারপর খাইলাম, খায়া সবাই মাঠের মধ্যে শুয়ে গেলাম, শুয়ে ঘুম, এক ঘুম। হঠাৎ করে দেখি দরজা খুলে আসছে, একজন আসছে, এসে আমাদেরকে রুটি, লম্বা লম্বা রুটি, এই শক্ত রুটি আর কি,
রুটি দিয়েছে, তারপর এটাই খাইছি কারণ আমাদের কিছু নেই। তারপর সকাল হইলো, প্রস্রাব পায়খানা কথা কি বলবো, পদ্মগড় সারাদিন এখানে বন্ধ থাকে, রাত্রে হলে খুলে রুমটা। এই রুম এত ভয়ঙ্কর যে রাতের বেলা খুলে আর সারাদিন বন্ধ থাকে। যদি আমার সকালে প্রস্রাব পায়খানা ধরে, করার কোনো সিস্টেম নাই, আমাকে রাত্রেই করতে হবে, এটা আটকায় রাখতে হবে। আর এভাবে প্রায় 8টা দিন এখানে পার করলাম। পার করার পর কি বলবো, এত কষ্টে পার করলাম যে সারাদিন 2বার খাবার দিত, 2বার 2টা রুটি দিত, আর পানি ওই গন্ধযুক্ত পানি না খেয়ে ধরে ধরে পানি খাইতে হইতো। আরো কত কি। তারপর আর ওইখানে আরেকটা সমস্যা, ফ্যামিলির সাথে কথা বলতে পারি না, নেট নেই, আর মোবাইল নিয়ে গেছে, মোবাইল মাঝে মাঝে দিত কিন্তু কথা বলতে পারে না। 3 দিন পর ফ্যামিলির সাথে কথা বলছি, ফ্যামিলি চিরামারা, মা বাবা সবাই অনেক চিরামারা, অনেক কিছু। তারপর 8ম দিনে আবার বলতেছে তোদেরকে গেম দেওয়াবো, আবার তোদেরকে নেবো। আমরা বলছি আমরা আর হেঁটে যেতে পারবো না, হাইটে যাবো না, তোদেরকে গাড়ি দিয়ে নে। ঠিক আছে, তোদেরকে গাড়ি দিয়ে নিব। তারপর আবার গাড়িতে, আবার ওই গাড়িতে আবার তুলছে 22 জন। 22 জনকে তোলার পর মনে একজনের বা একজন পড়ছে আমার পায়ে, মানে ঝিনঝিন যে, মানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এখন পা তো লড়ানোর কোনো সিস্টেম নেই। তারপর যখন নামলাম, এই পা দিয়ে আর হাঁটতে পারিনি, একজনের কাঁধে ধরে ধরে ভর করে পাথর, এখান থেকেও প্রায় 5 মিনিট হাঁটতে হয়েছে আর কি। করে করে গেলাম ওইখানে। যাওয়ার পর মোবাইল ছিল, মোবাইল টোবাইল সব নিয়ে গেছে। মোবাইল পরে দিয়ে দিবে বলছে, নিয়ে গেছে মোবাইল। তারপর মোবাইল নিয়ে যাওয়ার পর বসলাম, তারপর দেখলাম ওইখানে আবার ওইখানে ওদিকে হাওয়ার বোট, মানে বেলুনের বোট আর কি। তারপর বোটের মধ্যে হাওয়া করতেছে, তারপর গেলাম। তারপর কিছু সোদা নিয়ে আসলো, আরো আরো আমরা 16 জন সোদা নিয়ে আরো 20 জনের মতন, 22 জনের মতন সোদা নিয়ে আসলো। 5 জন না আরো বেশি হবে, প্রায় 42 জন, আমরা 16 আর ওদের 42 জনের মতন আমরা বোটে ছিলাম আর কি। আসলো, তারপর বোট ওইখান থেকে মাথাত করে অনেকবারই হাওয়া করার পর বোট অনেকবারই হয়ে গেছে। সবাই মিললাম মাথাত করে নদীতে নামালাম, তেল তুললাম, তারপর বোট ছাড়লো। অনেক খুশি, আল্লাহ আল্লাহ করতে করতে প্রথম ওই এত ঢেউ সাগরে, প্রথম 2 মিনিট চলার পরে ভিজে চলে হয়ে গেছে। আমরা বসছিলাম সামনে বোটের, পানি যেমন যেমন বালতি দিয়ে ঢেলে ঢেলে পানি দিতেছে আমাদের উপর, আর ওইদিকে পানি সেচতে হইতেছে, আরো কত কি। তারপর চলতেছিলাম, সকাল 11টা দিকে সম্ভবত বোটটা ছাড়ছিল। তারপর সারা দিন চললো, রাত্রের 12টা 1টা সম্ভবত হঠাৎ করে আমাদের দুর্ভাগ্যবশত ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। ইঞ্জিন বন্ধ হওয়ার পর আর কিছু করার নেই। ইঞ্জিন এই যে সারা রাত চেষ্টা করলো, চালু করতে পারেনি। দিনের বেলাও চেষ্টা করলো, চালু করতে পারে না। অথচ আমাদের ওইখানে ভালো ইঞ্জিন, মানে মেকানিক ছিল যে ওইটা ঠিক করতে পারবে, মেরামত করতে পারবে। কিন্তু আমাদেরকে কিছু দেওয়া, কোনো যন্ত্রপাতি দেওয়া হয় না, যে ইঞ্জিন মেরামত করার কোনো যন্ত্রপাতি, যে এটা খুলবে ইঞ্জিন, তারপর ইঞ্জিন ঠিক করবে, এরকম দেওয়া হয় নাই। তারপর আর কি কিছু করার নেই, ইঞ্জিন নষ্ট। আমাদের আর 4 ঘন্টা যদি যাইতে পারতাম আমরা সাকসেস হয়ে যেতাম। তারপর হলো ভয়ঙ্কর, আর সাগরের অবস্থা এতটা খারাপ যে স্তব্ধ, মানে চলে না, বোট তো চলতেছে না,
থেমে থাকা নৌকাটা একবার ঢেউয়ের উপরে উঠে একতলা দুইতলা বিল্ডিং এর উপরে আবার নামে, এরকম এক অবস্থা। আর চোখের পানি, পরিবারের চিন্তা, সবকিছু জীবনটাকে মনে হয়েছে এখানে একমাত্র আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিজের হাতে সাহায্য না করে, তাহলে আমরা কোনোভাবে এখান থেকে বাঁচতে পারবো না। আশেপাশে কোনো নৌকা, কোনো ভূত, কুল কিনারা কিছু দেখা যায় না, শুধু বড় বড় ঢেউ আর নীল পানি। এতটা ভয়ঙ্কর নীল পানি যে বলে বোঝানো যাবে না। এই নীল পানি, তারপর আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ আমাদেরকে কোনোভাবে সাহায্য করো, কোনোভাবে না। তারপরে একটা হঠাৎ করে দূরে কি দেখা যাচ্ছে, লাল কালার নীল কালার। সবাই তো উৎসাহিত, আল্লাহ তুমি পাঠাইছো। তারপর আল্লাহর কাছে দোয়া করতে হঠাৎ কাছে আসছে, তারপর দেখলাম সাগরের মধ্যে বিরাট বড় বেলুন, মানে দুইটা নীল লাল কালার বেলুন ভেসে আসতেছে আমাদের দিকে। তারপর আশা ভরসা শেষ, আর কিছু নেই। আমাদের আশা ভরসা করার মতন আর কিছু নেই। তারপরে স্তব্ধ হয়ে বসে রইলাম। তারপর বহুত দূরে এক মালবাহী জাহাজ সমাবর্তন দেখলাম। এই যে আমরা লাল গামছা উড়ালাম, অনেক কিছু উড়ালাম, কোনোভাবে সে আমাদের দিকে আসলো না। আবার তারপর শেষ, আমরা বললাম মরে গেছি, আর বাঁচবো না, শেষ আমাদের সবকিছু। আমরা বাঁচার মতন হয়ে গেছি। আজ যে ঢেউ, আজকে রাতে যে আকাশের অবস্থা, যদি একটা ঝড় আসে আমরা শেষ। তারপর কি করবো? তারপর আল্লাহর কি রহমত, আমাদের ওখানে একজন মানে হুজুর মানুষ ছিলেন আর কি, উনি মানে অত্যন্ত ভালো একজন মানুষ। তারপর বললাম যে দোয়া করেন। এর আগে একটা কথা বলি, যে আমাদের সাথে যে সুদানি, মানে সুদানের লোকগুলো ছিল, তারা এতটা সাহস, তারা মরলে মরছে, কিন্তু এখান থেকে ফিরে যাওয়া যাবে না। আমরা জাহাজ থেকে লাল গামছা উড়াই, তারা নিষেধ করে যে উড়ানো যাবে না, তারা মরলে মরছে, কিন্তু পুলিশের কাছে বা কারোর কাছে ধরা খাবে না। এই নিয়ে তারপর কি করব, তাদের সাথে ঝগড়া করলে পারবো না, এখানে ঝগড়ার জায়গা না, তবুও ঝগড়া করতে হবে। তাদেরকে অনেক দিলাম। তারপর ওই হুজুর মানুষটা আল্লাহর কাছে দোয়া করলো, সবাই চোরা টোরা পরে এমন ভাবে দোয়া করলো, প্রত্যেকটা মানুষের চোখের পানি ঝরঝর করে পড়ছে, প্রত্যেকটা মানুষ কাঁদছে। এই দোয়া শেষ হওয়ার সাথে সাথে দেখি লিবিয়ান কোস্টগার্ড আমাদের দিকে আসতেছে। দোয়ার মধ্যে, কান্নার মধ্যে শুনতেছি ইঞ্জিলের আওয়াজ। এই আল্লাহ কতটা নিখুঁত, ধোয়ার মধ্যে সাথে সাথে আমাদের দিকে পাঠিয়ে দিল। তারপর উঠলাম, আসলো, এসে আমাদের উদ্ধার করলো। এটাই শেষ নয়, উদ্ধার করার পর আমরা প্রায় 2 দিন ধরে এখানে বসে আছি। অবস্থা শরীর ব্যথা, হাঁটতে পারি না। জাহাজের মধ্যে উঠলাম, ওইখানে আমাদের লিবিয়ার কোস্ট উদ্ধার করলো। যারা ড্রাইভার ছিল, দেখি তাদেরকে এমন মেরে শোয়া রাখছে। তারপর ওইখানে যে আমাদের মোবাইল নিয়েছিল, মোবাইলগুলো দিয়ে দিছে, মোবাইলগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। ড্রাইভারের কাছে ছিল, তারপর লিবিয়ার কোস্ট আবার চেকিং করে আবার মোবাইলগুলো নিয়ে গেছে। তারপর আমরা জেলখানায় নিছি। তারপর শুরু হলো আরো আজাব। জেলখানায় গিয়ে দেখি মানুষ আর মানুষ, একটা রুমের মধ্যে প্রায় 700 থেকে 800 মানুষ। ওইখানে রাত্রে গেলাম, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, মানে এমন খাবার, এই খাবার মনে হয় জীবনেও খাইছি না। ওই এর খাবার খাওয়াচ্ছে বলা, না খেয়ে থাকা, এমন একটা অবস্থায় ছিলাম যে খাওয়াচ্ছে বলা, না খেয়ে থাকা।
তারপরে এখানে প্রায় ৭ দিন থাকছিলাম। ৭ দিনের মধ্যে এই জেলখানাতে আমাদের লুকায়, লুকায় থাকতে হইছে। কেন? এটা হচ্ছে তকবুক এক জেলা আরকি, ৭১ জেল। ওইখান থেকে আবার ভেনগাজী, গামপুরা এক জেল ছিল, আন্তর্জাতিক জেল, ওইখানে নিয়ে যাবে। তারপর আমরা ওইখানে জেলের মধ্যে কেউ, কেউ ফোন লুকায় নিয়েছিল, তাদের ফোন দিয়ে এবারে যোগাযোগ করছি যে কি করব। আমরা বলছে যে এইখানে কয়দিন থাক। থাকার কারণে লুকায়, লুকায় থাকতে হচ্ছে। রাত হলেই পুলিশ আইসা লাঠি দিয়ে দাপ্পাদাপ বাইরে নিয়ে শুরু করে। বাইরে ওইখান থেকে মানে গামপুরা জেলে নিয়ে যায়। সবাইকে যাইতে হয় গামপুরা জেলে। তারপর এভাবে ৭ দিন লুকায় থাকার পর একদিন একদিন বললাম না, যাইতে হবে। ওই বলতেছে ওইখান থেকে আমাদের জেল থেকে ছাড়ানো যাবে না, আমাদের গামপুরা গেলে গামপুরা থেকে ছাড়াইবে। তারপর রাত্রে গেলাম, ওই রাতটার কথা কখনো বলতে পারবো না। গেলাম, সবাইকে নাম লিখলো, ইয়ে লিখলো। আমরা ৩০-৩২ জন বাঙালি, আরো ১০-১২ জনের মতন হচ্ছে ইয়েমেনি। এগুলো সম্ভবত ইয়েমেনি। ইয়েমেনি, ইয়েমেনি। এরা সিরিয়াল ধরে বসাইলো। আরো কয়েকজন আলাদা কিছু নারী আছে, এদেরকে একটা অ্যাম্বুলেন্স আর বাঙালি ১-২ জন, ৩ জন সম্ভবত, ৩ জনকে অ্যাম্বুলেন্সের মধ্যে রাখছে। আর আমাদের ঢুকাইছে জেলখানার যে আসামি নেয় ভ্যানগুলো, এগুলোর মধ্যে। ওইগুলোর মধ্যে দাঁড়ানো সম্ভব না, মানে বসাই যায় না ভালোভাবে। বসলে হাত দিয়ে মানে ছাদ ধরা যায়, এরকম আর কি। তারপর এখানে বসে এই ওর মধ্যে কিছু বাইরের কিছু দেখা যায় না, বাহিরের আলো ভিতরে আসে না। যখন ভ্যানটা মানে গাড়িটা চলতি অবস্থায় তখন ওইটার ভিতরে বাতাস আসে, না হলে এটার ভিতরে শ্বাস ফেলানো কঠিন, এমন একটি অবস্থা। তারপর এই অবস্থার মধ্যে থাকলাম প্রায় ১৪ ঘন্টা এটার ভিতরে। তো এমনিতে সাধারণভাবে ৮ ঘন্টায় ওই জেলে নিয়ে যায়, আমরা থাকতে হচ্ছে ১৪ ঘন্টা। কারণ এক বাঙালি ছিল, ওই বাঙালি অ্যাম্বুলেন্সের মধ্যে ছিল, ওইখান থেকে ঢাকনা খুলে নেমে গেছে, পালাইয়া গেছে। ওই বাঙালির জন্য আমাদেরকে সারা রাত এই মরুভূমির মধ্যে আমাদেরকে ঘুরাইছে, যে এই আসামি না নিয়ে তো ওরা যাইতে পারবে না, এই কারণে আমাদেরকে এই মরুভূমির মধ্যে রাখছে। সারা রাত ঘুরাইছে, সারা দিন গেল। তারপর ওইটাকে ধইরা মাইর দিয়া তারপর আমাদেরকে আনলো। সম্ভবত ওইখানে সবকিছু করলো, সব চেকমেক করে তারপর আমাদেরকে আবার এক জেলে নিল। ওইখানে গিয়ে দেখি ওই জেলের যে অবস্থা আরো খারাপ, এত জঘন্য, কি যে বলবো। আর মানুষ আর মানুষ, ওইখানে সম্ভবত ৮০০ থেকে ৯০০ মানুষ হবে একসাথে। ওইখানে গিয়ে দেখি আমাদের এলাকার, আমাদের বাড়ির, আমাদের অনেকজনে যারা যারা লিবিয়া ধরা গেছে সবাই ওইখানে। ওইখানে গিয়ে একটু ভালো লাগলো। অনেকদিন ধরে মানুষ, নিজের আপন মানুষ পাইলাম না, বাড়ির মানুষ পাইলাম জেলখানায়, অনেক ভালো হয়েছে। আমার এত খিদা, দুপুরে খাইছিলাম, সারা রাত আর খাওয়া পড়ে না। দিনের বাজে মনে হয় ৪টা। তারপর খাইলাম, একজনকে বললাম কিরে আমার তো ফেরত উঠে পরে। তারপর সে আমাকে একটা রুটি দিছে, কবজা যেটা বলে আর কি, কবজা দিল, খাইলাম। সে শান্ত হয়েছে যা। ওইখানে একজনের ফোন ছিল, বাড়িতে ফোন দিচ্ছে ছোট ভাইয়ের, যে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করে, এখানে আমি থাকতে পারবো না,
যেভাবে হোক, না হলে আমি ফিঙ্গার দিয়ে বাড়িতে চলে আসবো। ওই সময় ফিঙ্গার চলতেছে যে ঈদের আগে তো ফিঙ্গার দিলে বাড়িতে যাওয়া যাবে। তারপর আমি তারপর আমার আব্বু বা এলাকার একজন দিয়ে কথা বলে এই একটা রাত আমি ওইখানে থাকছিলাম। পরের দিন সকাল সকাল আমাকে ওইখান থেকে ছাড়াইয়া এনেছে। অনেক টাকা লাগছিল, ছাড়াইয়া এক এক জায়গায় থাকছিলাম 3 দিন। থাকার পর খাওয়া দাওয়া করলাম। ওই জেলে একদিন থাকছিলাম, ওই জেলে এতটা বাজে অবস্থা মানুষের শরীরে। উকুন, মানে আমাদের বাংলাদেশে তো উকুন মাথার মধ্যে হয়, মাথাতে কামড়ায়, মানে চুলের গোড়ায়। আর ওইখানে কাপড়ের মধ্যে উকুন হয়। কাপড়ের এই সে সারা শরীর উকুনে কামড়ে। যারা অনেক দিন আছে তাদের শরীরে উকুনের কামড়ের কারণে শরীরে চুলকানি, মানে চুলকাইতে চুলকাইতে শরীরের অবস্থা খারাপ। তারাই জানে কি অবস্থাতে থাকে। তারপর ওইখান থেকে জেলখানা থেকে বের হয়ে একজনের যিনি বের করছে তার কাছে 3 দিন ছিলাম। ওইখান থেকে আবার আমি যে দালাল দিয়ে গেছিলাম ওই দালালের সাথে কথা বলে ওই দালাল আবার নিয়ে গেছে আরিকিম করে। ওইখানে 5-6 দিন থাকছি। 6 দিন থাকার পর ওইখান থেকে আরেক ঘরে নিয়ে গেছে, আবার গেম দিব। ওইটা আবার গেম দিব, ওইখানে নিয়ে গেছে। তারপর ওইখানে গেলাম, ওইখানে গিয়ে এক ফুটবলের মধ্যে 2 দিন থাকলাম। থাইকা তারপর আবার গেম দিয়ে গেমের জন্য রওনা হইলাম। ওইখানে খাওয়া দাওয়া তো বললাম যে সারাদিনে 2টা, অনেক দিন ধরে। আর আমার এই খাওয়ান খায়া আমার লাস্ট গেমের আগে প্রায় 10 দিন পরে পায়খানা করছি। পায়খানা আসে না, আর পায়খানা আসবে কিভাবে? এই মজার কাহিনী তো বলি না আপনাদেরকে। একটা পায়খানা, মানে টয়লেটের নাই কোনো দরজা, বুঝতে পারছেন? টয়লেটের দরজা নাই, সরাসরি খোলা, সামনে অনেক মানুষ, ধরেন 50, 100, 200, 300। জেলখানা তো এরকমই। তো এতে তো মানুষ টয়লেটে কিভাবে করবো? মাঝে মাঝে অনেক সিরিয়াল ধরে টয়লেটে যাই, কিন্তু টয়লেট করতে পারি না। এত তো মানুষ বাড়িতে থাকতে আমার টয়লেটের আশেপাশে কেউ থাকলে আমি টয়লেট করতে পারি নাই। আর এখানে এত তো মানুষের সামনে খোলা জায়গা কিভাবে টয়লেট করবো? কিন্তু লজ্জা শরম কিছু নাই, এভাবে বসতে হয়েছে। এমন একটা অবস্থা। তো ওইখান থেকে গেম দিল, সবাইকে গাড়ি দিয়ে আবার গাড়ির মধ্যে, যেমন কিভাবে বলবো, এমন ভাবে ভরছে গাড়ির মধ্যে ভরতে ভরতে আমাদেরকে অনেকজন একসাথে হইলাম। তারপর নদী গেল। এখানে 42 ড্রাম তেল ছিল, একটা ড্রামে 60 কেজি 60 লিটারের মতন তেল ছিল। আমার ওজনই 50 কেজি। আমাকে হাতে 2 জনে মিলে অনেক ড্রাম আগাইয়া দিছে যে এতটুক পানির মধ্যে আমাকে একটা ড্রাম নিয়ে নৌকার মধ্যে তোলার জন্য। তেলে ড্রামের সাইড দিয়ে তেল পড়তেছে। আমি যখন কাঁধে নিয়েছি পিছলা খেয়ে পড়ে গেছে। তারপর আমাকে মাইরটা দিল, মানে তেলে পিছলা খায়ে পড়ে গেছে। আমার পরনে একটা পিছলা জায়গা ছিল, এডিটেছে মাইনার জায়গা, তারপর আমাদের গিয়ে পিছলা হয়ে পড়ে গেছে। আমাকে কি মাইর, তারপর কি করার, আমিও এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে কিছু না বলে এই বুক পানি মধ্যে সাতটায় গিয়ে নৌকা 2টা গেছি। তারপর হইল জীবনের আসল, মানে সবচেয়ে বড়, সবচেয়ে ঝুঁকিপূর্ণ জীবন কাহিনী। আর বোটে উঠলাম, যেখানে 60 জন লোক বহন অনেক কিছুই করতে পারে, কিন্তু 60 জন লোক সুন্দর করে বসতে পারবে এরকম জায়গা। আর আমাদেরকে দিয়েছে প্রায়
৭৫ জন, ১৫ জন বেশি। বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই। আর তেলের গ্যাসে কি বমি! আমরা ৪ রাত ৪ দিন সাগরে ছিলাম। এইটার মধ্যে ১ম রাত খুব ভালো কাটছিল। তারপর থেকে শুরু হয়েছে জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা। তারপর থাইকা পরের রাতে দেখি এত ঝড়, এত ঢেউ, এক একটা ঢেউ প্রায় ১ তলা ২ তলা এরকম হয়ে যায়। যেমন আমরা পাহাড়ের উপরে উঠতেছি, পাহাড়ের উপর থেকে নামতেছি, এরকম। আর আল্লাহ আল্লাহ করতে করতে অনেক কাহিনী। তারপর এভাবে আল্লাহ আল্লাহ করতে করতে ২ দিন ৩ দিন গেল। ৩ দিনের রাত্রে সবাই মাথার পেইন্ট, মানে এরকম পর্যায়ে আমরা গন্তব্য খুঁজে পাইতেছি না। গন্তব্য শেষ। ভাবছি আর শেষ, বাঁচবো না। গন্তব্যে ম্যাপ হারিয়ে ফেলেছি, ড্রাইভার অসুস্থ, এক একটা লোক অসুস্থ। খেজুর দিচ্ছে, মানে খাওয়ার কোনো রকমে কিছু খাইলে, যেমন আমি একটা খেজুর খাই বমি করি, একটা খেজুর খাই ৪ দিনে সম্ভবত ৪টা খেজুর খাইছি। তারপর বমি করতে করতে শেষ। আর বমি আসে না, গ্যাস আসে ভিতর থেকে। এত বাজে গন্ধ, সেটা তেলের গন্ধ অ্যাসিড আসতেছে ভিতর থেকে, এরকম সিস্টেম। তারপর আর কি পঞ্চায়েত আজ রাতে আমাদের উঠের মধ্যে ঝগড়াঝাটি লেগে দিছে, এই জনকে মারতে আসে, এই সে কত। শেষ, আমরা ভাবছি শেষ, আজকাল রাত পর আর দুনিয়া দেখতে পারবো না। এই বলে অনেক কত কাহিনী। তারপর রাত গেল, সকালে আমাদের যা বোটের ক্যাপ্টেন সুস্থ হলো। তারপর নৌকা চালাতে তারপর গন্তব্যে গিয়ে আমাদের এসএস কোম্পানি আমাদেরকে রিসিভ করতে আসছে। তারপর আল্লাহ আল্লাহ করে আমরা সফল হলাম। তারপর এই বোটে প্রায় ৬ দিন আমরা রিসিভ করে সাগরের মধ্যে ছিলাম। সব মিলিয়ে ১০ দিন আমরা সাগরের মধ্যে ছিলাম। আর গত ১২ দিন ধরে আমাদের কোনো খোঁজ ছিল না। বাড়ির মানুষ তো ভাবছে আমরা মারা গেছি, কারণ ৩ দিন আগে মোবাইল নিয়ে গেছিল এখানে ১০ দিনে এমন একটা অবস্থায় ছিলাম যে বলার মতন। তারপর আর কিছু করার নেই। তারপর কোনো রকম ইতালিতে আয়া পৌঁছাইলাম আল্লাহ আল্লাহ করে। আর ওইখানে আয়া বাড়িতে কল দেওয়ার পরে বাড়ির মানুষের আত্মাটা ফিরে পাইছে, এমন অবস্থা। এত কাহিনী ঘটলো জীবনে, আমার জীবনে একটা মাসে। আমার জীবনটাকে, এই একটা মাস আমার জীবনের সবচেয়ে জঘন্য স্মৃতিময় মাস, একটা মাস। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে।